আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের দ্বিতীয় পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। সে যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিল সে ড্রেস নেই। নিধি বলল, তার মানে কুত্তাটা তার সাথে রাত্রে অসভ্যতামি করেছে। এই কুত্তা, তুই আমার সব কেড়ে নিলি। আমি বললাম, ম্যাম আমি আপনার কিছুই কেড়ে নিইনি। আপনি কাল রাত্রে অনেক পাগলামি করছেন। এই অবস্থায় আপনাকে একা ছেড়েও দিতে পারিনি। নিধি বলল, চুপ কর, আর কত মিথ্যা বলবি। আমাকে সারা রাত জড়িয়ে ধরেছিলি, জানি না রাতে কি করছিস। আল্লাহ, আমার সব শেষ। এই তুই কি আমার সাথে ওইসব করে ফেলেছিস? মিথ্যা বলবি না। নিধির বাচ্চামি কথাগুলো শুনে হাসি আসছে। কি বলবো ভেবে পাচ্ছি না। যতটা চালাক ভেবেছিলাম ঠিক ততটা চালাক সে নয়। নিধি বলল, কি হলো বুঝিসনি? আমার সাথে কি বাসর করছিস? মিথ্যা বলবি না একদম, তাহলে কিন্তু খুন করে ফেলবো। নিধির কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। কান্না করলে যে মেয়েদের এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না। নিধির গাল বেয়ে মুক্তার ধারার মতো জল গড়িয়ে পড়ছে। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললাম, ছি ম্যাডাম, ওইসব বলবেন না। আমি আপনার সাথে কিছুই করিনি, ভয় পাবেন না। আপনি ফুলের মতো পবিত্র। আমি কথা শেষ করার আগে নিধি চড় বসিয়ে দিল। নিধি বলল, এই তুই মিথ্যা বলছিস কেন? সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি তুই আমাকে জড়িয়ে ধরে আসিস। আমার সাথে ওইসব করে আমার ড্রেসও চেঞ্জ করেছিস। আমি এখনই বাবাইকে বলছি তুই আমাকে ধর্ষণ করেছিস, তোকে যেন ক্রস ফায়ার করে। আমি বললাম, ম্যাম কুল ডাউন প্লিজ, স্যারকে এসব বলবেন না, আমার চাকরি চলে যাবে। আর আমার বাড়িতে অসুস্থ মা আর ছোট বোন ছাড়া কেউই নেই, ওরা বাঁচবে না আমাকে ছাড়া। আপনি আমার কথাটা বিলিভ করেন। নিধি বলল, কি বিলিভ করব? এই যে কাল সারা রাত আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে থেকেও আমার সাথে বাসর করিসনি, আমার ড্রেস চেঞ্জ করেও আমার সাথে অসভ্যতামি করিসনি। তুই সত্যি আমার সব দেখে নিয়েছিস, এখন আমার বরের কি হবে? আমি বললাম, ম্যাম হ্যাঁ, রাত্রে আমি আপনাকে নয়, আপনি রাত্রে মাতাল অবস্থায় আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি চলে যেতে চেয়েছিলাম, আপনি বলছেন মরে যাবেন। আর আপনার ড্রেস আমি নয়, আপনাদের বাসার কাজের মেয়েকে দিয়ে চেঞ্জ করিয়ে নাইট ড্রেস পরিয়ে দিতে বলেছি, কেননা আপনি আপনার ড্রেসে বমি করে দিয়েছিলেন। নিধি বলল, আমি বিশ্বাস করি না, তুই সব নাটক করছিস। আমি বাবাইকে সব বলছি। নিধি যখন ফোন করতে যাবে ঠিক তখনই নিধির হাতটা ধরে ফেললাম আর বললাম, ম্যাম কাজের মেয়েটাকে একটু ডাক দিয়ে শোনেন, কাল কাজের মেয়েই আপনার ড্রেস চেঞ্জ করেছে। নিধি বলল, এই ছোট লোক, তোর কি করে সাহস হয় আমাকে স্পর্শ করার? তুই আমার চোখের সামনে থেকে যাবি? তোর বাসায়ও তো তোর বোন আছে, তোর বোনের সাথে যদি কেউ এমন করে তখন তোর কেমন লাগবে? আমি যেন তোকে আমার সামনে না দেখি, দেখলে আমি তোকে কি করব নিজেও জানি না। আমি বললাম, ম্যাম আমি যা বলছি সব সত্যিই বলছি, একটা শব্দ মিথ্যা বলিনি। নিধি আমার দিকে তাকিয়ে দেখতে পেল আমার গালে গলায় লিপস্টিকের দাগ, সাথে সাথে পা থেকে স্যান্ডেল খুলে বাড়ি মারতে মারতে বলল, এই রাস্কেল, তুই আমার সাথে ওইসব করিসনি, তাহলে তোর গালে ঘাড়ে লিপস্টিকের দাগ কেন? কোনো কিছু না করলে আর গালে গলায় লিপস্টিকের দাগ থাকে? আমি বললাম, ম্যাম রাত্রে ঘুমের ঘরে আপনি ওইসব করেছেন। নিধি বলল, এই চুপ, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, নয়তো আজ আমার হাতে তুই খুন হবি। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি রুম থেকে বের হতেই নিধি কাজের মেয়েটাকে ডাক দিল। কাজের মেয়েটাকে জিজ্ঞেস করতেই কাজের মেয়েটা বলে দিল, ম্যাম কাল রাতে আমি আপনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আপনি বমি করে দিয়েছিলেন। রাজ স্যার ডাক্তারকে ফোন করতে চেয়েছিল, আমি না করেছি, কেননা আপনি ড্রিঙ্কস করেছেন। এইসব জানাজানি হলে স্যারের মান সম্মান কোথায় যাবে? আরেকটা কথা ম্যাম, আপনি কি রাজ স্যারকে ভালোবাসেন? কাজের মেয়ের নাম সাথী। দিদি বলল, এই কি বলছিস তুই, মাথা ঠিক আছে তোর? সাথী বলল, না ম্যাডাম, কাল রাত্রে আমার সামনে রাজ স্যারকে জড়িয়ে ধরে বলেছিলেন তাকে ছাড়া বাঁচবেন না, আর সে রুম থেকে বের হলে আপনি নাকি সুইসাইড করবেন।
নিধি সাথীর কথা শুনে লজ্জা পেল খানিকটা, সাথে অনেকটা রাগ লাগছে। রাগকে চেপে রেখে বলল, তুই যাবি আমার সামনে থেকে। সাথী চলে গেল। আমি ফ্রেশ হয়ে ডিউটি করছি। পিছন থেকে রফিক বলে উঠল, রাজ তোমার গাল ওভাবে লাল হয়ে আছে কেন? আমি বললাম জানি না, সকালে ঘুম থেকে উঠেই দেখি গালটা লাল হয়ে আছে, বুঝতে পারছি না কিছু। রফিক বলল, ও আচ্ছা, এবারের ঈদে বাড়িতে যাবে না? আমি বললাম জানি না, ছুটি মঞ্জুর হলে যাব, নয়তো আর যাওয়া হবে না। কতদিন থেকে মাকে দেখি না, মার ছুটকির কথা খুব মনে পড়ছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আশা বলল, ভাইয়া জানো আজ আমি রোজা রেখেছি। আমি বললাম তাই বুঝি, কেন রোজা রাখছিস আমার ছুটকি? এখন তো আর রমজান মাস না। আশা বলল, ভাইয়া পরশুদিন তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি, আম্মুও নাকি দেখেছে, আম্মুও রোজা রেখেছে, আমাকে অনেক বারণ করেছে, তবুও রেখেছি। ছোটদের কথা নাকি আল্লাহ তাআলা শোনে, তাই রোজা রেখেছি। নামাজ পড়ে বলেছি, আল্লাহ যেন আমার ভাইকে হেফাজত করে। তুমি কেমন আছো ভাইয়া? আশার কথা শুনে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখের পানি বাদ মানছে না, কথা বলতে পারছি না, গলা আড়ষ্ট হয়ে আসছে। কাপা কাপা গলায় বললাম, হ্যাঁ ছুটকি, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আশা বলল, ভাইয়া তুমি কাঁদছো তাই না? কান্না করো না, তুমি কাঁদলে আমারও কান্না পাই। আচ্ছা ভাইয়া, ওখানে সময় মতো খেতে দেয় তো? জানো ভাইয়া, এখন খেতে বসলে তোমার জন্য প্লেটের এক কোনায় খাবার রেখে দিই, মা বকে তবুও। আমি বললাম, ছুটকি, খেতে দেয়, চিন্তা করিস না। বল এবারের ঈদে তোর জন্য কি নিয়ে আসবো? আশা বলল, ভাইয়া রোজার ঈদে তো তুমি আসোনি, এবারের ঈদে আমার কিছুই লাগবে না, তুমি এসো তাহলেই হবে। কতদিন তোমাকে দেখি না। জানো আজ আমাদের স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি প্রথম হয়েছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। দেখতে হবে না তুই কার বোন? আচ্ছা মাকে দে। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিতেই মনে মনে ভাবছি, দেশ রক্ষা কত বড় মহৎ পেশা, কত ত্যাগ তিতিক্ষা করতে হয়। একজন শিক্ষক প্রতিদিন তার মা বাবার মুখ দেখতে পারে, আর সৈনিকেরা দিন শুরু হয় সকাল 8টায়, শেষ হয় রাত 10টায়। দেশের জন্য নিজের প্রাণটা সবসময় তৈরি রাখতে হয়। আশার কথাগুলো কানে বাজছে, কতদিন থেকে ওর হাতে খাই না। এইদিকে নিধি মনে মনে ভাবছে, সত্যি কি আমি কাল রাতে অমন করছি? রাজকে জড়িয়ে ধরেছিলাম, না ওর মতো ছোট লোক কেনা। তিশাকে ফোন দি, দেখি তিশা কি বলে। নিধি তিশার নাম্বারে ফোন দিতেই তিশা ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার, মাথা ঠিক হয়েছে? নিধি বলল, কেন, আমার মাথার কি হবে আবার তিশা? তিশা বলল, কাল রাতে ড্রিঙ্কস তো কম করিসনি, মাতলামি তো করার কথাই, এবার বল কেমন আছিস? নিধি বলল, ভালো। শোন না, যে কারণে ফোন দিয়েছি, আজ রাতে কি হয়েছে জানিস? সকালে ঘুম থেকে উঠে দেখি রাত ছোট লোকটা আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিলাম সেই ড্রেস গায়ে নেই। তিশা বলল, কি বলছিস? তাহলে রাজ কি সত্যি তোর ফুলের মধু পান করলো? আচ্ছা বেবি হলে কি নাম রাখবি? আমি খালামণি হব, কি মজা হবে তাই না রে? নিধি বলল, চুপ কুত্তি, তুই মজা নিচ্ছিস, আমি ফান করছি না। শোন না, আমি ওই ছোট লোকটাকে জুতা দিয়ে পিটাইছি, কত বড় সাহস আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। যখন দেখছি তার গালে ঘাড়ে গলায় লিপস্টিকের দাগ, তখন আর বুঝতে বাকি রইল না ও আমার সাথে ওইসব করেছে। তিশা বলল, সত্যি নাকি? আচ্ছা কিস কি ও করেছে না তুই? ও করলে গলায় কেন থাকবে? ও তো আর লিপস্টিক পরে না, আমার মনে হয় তুই করেছিস দোষ। আচ্ছা কিস করলে কেমন অনুভূতি হয় রে? নিধি বলল, চুপ, তুই আমার বান্ধবী কিনা সন্দেহ হয়, তোকে ফোন করাই ভুল। এই বলে নিধি ফোনটা কেটে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ারের নিচে বসে নিধি কাঁদতে লাগলো, রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে তার। সে একটা ছোট লোককে কিস করেছে, নিজের কাছে নিজেরই ঘৃণা লাগছে। নিধি শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে বের হয়। আজ তার নিজেকে নিজের কাছে অপবিত্র লাগছে, কিছুই ভালো লাগছে না। তাই ফেসবুকে ঢুকেই দেখে মেঘরুদ্দুর আইডি থেকে গল্প পোস্ট করেছে। গল্পটা পড়তে পড়তে নিধির মন ভালো হয়ে যায়। পরের দিন নিধির বাবা বাসায় আসতেই নিধি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সিনহা বলল, কি হলো মা, কাঁদছিস কেন, কি হয়েছে? নিধি আরো জোরে কাঁদতে লাগলো। সিনহা সাহেব নিধির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারে এভাবে কাঁদলে হবে? কি হয়েছে আমাকে বলবি তো, না বললে বুঝবো কিভাবে? নিধি মনে মনে ভাবছে সে রাজের কথা বলে দিবে, বাট কি যেন মনে করে ভাবলো, না থাক, আমি এর প্রতিশোধ নিব, বাবাকে বলবো না। তাই চোখের পানি মুছে নিধি বলল, বাবাই আমাকে রেখে কোথাও যাবে না, তুমি না থাকলে আমার ভয় করে, আমার কিছুই ভালো লাগে না, আর তোমার সাথে কথা নাই, তুমি পচা, আমাকে রেখে চলে যাও।
সিনহা বলল, আচ্ছা মা, কান ধরছি, মন খারাপ করে না, এখন থেকে যা বলবে তাই শুনবো। আর আমরা সামনে ঈদে সুইজারল্যান্ড যাচ্ছি, তোমার রহিম চাচার পরিবারও আমাদের সাথে যাবে। নিধি বলল, ও রিয়েলি বাবা, ইউ আর এ গ্রেট বাবা। বাবা, তিশাও যাবে তো আমাদের সাথে? সিনহা বলল, হ্যাঁ যাবে। আর শোনো মা, 3 দিন পর থেকে তোমাদের এইচএসসি এক্সাম, আমি চাই আমার মাটা কলেজের সেরা রেজাল্ট করুক। নিধি বলল, ইনশাল্লাহ বাবাই, তুমি শুধু দোয়া করিও, দেখবে আমি সফল হবই। এইদিকে নিধির এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিটা পরীক্ষায় নিধিকে আনা দেওয়ার দায়িত্ব আমার ওপরই স্যার অর্পণ করলো। পরীক্ষার এতগুলো দিনে নিধি আমার সাথে একটা কথাও বলেনি। মাঝে মাঝে তিশার সাথে কথা হতো, প্রায় রাতেই তিশা ফোন করে এটা সেটা বলতো। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। মাসখানেক পর আমাদের কমান্ডার নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষায় অ্যাটেন্ড করলাম। একদিন সিনহা স্যার ডেকে নিয়ে বলল, আমি বললাম, জি স্যার ভালো, আল্লাহ চাইলে খুব ভালো একটা রেজাল্ট হবে, দোয়া করবেন। সিনহা বলল, হ্যাঁ অবশ্যই। শোনো রাজ, আগামী 1 মার্চে নৌবিমান ও সেনাবাহিনীর মাঝে কয়েকটা প্রতিযোগিতা হবে, আমি চাই তুমি নিজেকে তৈরি করো। আমি বললাম, জি স্যার। বলে দরজার দিকে তাকাতেই খানিকটা অবাক হলাম। নিধি দরজায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোথাও বের হবে। কালো পাড়ের নীল তাঁতের শাড়ি পরেছে সে, আর চোখে কাজল, কপালের ঠিক মাঝখানটায় বৃত্তকার টিপ, একদম মশপুরির মতো লাগছে। আমি স্যারের রুম থেকে যখনই বের হব তখন স্যার বলল, রাজ, নিধিকে একটু তিশার বাসায় নামিয়ে দিয়ে আসো তো। স্যারের কথা শুনে নিধি অগ্নিদৃষ্টিতে তাকালো, মনে হচ্ছে তার চোখের আগুনে আমাকে পুড়িয়ে ফেলবে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিধি গিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলছে আপন গতিতে। নিধি গাড়িতে বসে ফেসবুক অন করতেই দেখতে পেলো সে আইডি থেকে পোস্ট করা হয়েছে। সত্যি, মেয়েদের নীল শাড়িতে যতটা সুন্দর লাগে, কালো টিপে ঠিক ততটাই মায়াবী লাগে। নিধি মুচকে হাসে। সত্যি কি তাকে সুন্দর লাগে? একটা মানুষের অনুভূতির সাথে কিভাবে তার অনুভূতি মিলে যায়। আমি বললাম, ম্যাম নামেন, তিশা ম্যামের বাসায় এসে পড়েছি। নিধি আমার কথা শুনে অনেকটা চমকে যায়। ফোনের উপর থেকে চোখ সরিয়ে দেখে সত্যি এসে গেছে। নিধি বলল, এই ছোট লোক, শোন, তুই বাসার ভিতরে গিফট দিয়েই বাসা থেকে বের হয়ে যাবি। আমি বললাম, জি ম্যাডাম, আপনি যান। নিধির পিছন পিছন গিফট নিয়ে বাসায় ঢুকলাম। বাসাটা খুব সুন্দর করে সাজানো। সাজানো হবেই না কেন, তারিন জান্নাত তিশা কমিশনারের একমাত্র মেয়ে। কমিশনারের সবকিছু তার মেয়ের জন্যই। আমি গিফট ভিতরে রেখেই বের হয়ে গেলাম। গাড়িতে বসে বাসায় কথা বলছিলাম মার সাথে। হঠাৎ গাড়ির সামনে চোখ যেতেই চমকে উঠলাম। তিশা এখানে, তার না বার্থডে। বাইরে কি করে? মেয়েটাকে সত্যি আজ অপরূপ লাগছে। তিশা ম্যাম এসে গাড়ির দরজা খুলে বলল, আপনি এখানে? আপনাকে না বলেছিলাম আমার জন্মদিনে থাকতে, চলেন ভিতরে চলেন। আমি বললাম, ম্যাম, আপনাদের মতো বড় লোকের পার্টিতে আমাকে মানায় না, আমি গেলে পরিবেশটা নষ্ট হতে পারে। তিশা বলল, আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন। জানেন, আপনার জন্য আমি বাসার বাইরে এসেছি, হয়তো সবাই খুঁজছে, প্লিজ চলেন। আর হ্যাঁ, আপনি আমার বড় হবেন, সো ম্যাম নয়, আমাকে নাম ধরে বা তুমি করে ডাকবেন। এক প্রকার জোর করেই তিশা তার পার্টিতে নিয়ে গেল। নিধি আমাকে দেখে দাঁত কটমট করতে লাগলো। সে পাচ্ছে না আমাকে কিছু বলতে, না পারছে সইতে। আমি বসে আছি। হঠাৎ কয়েকটা ছেলে আসলো। দেখে মনে হচ্ছে খুব নামি দামি। নিধি গিয়ে তাদের মাঝে একজনকে জড়িয়ে ধরে বলল, দোস্ত রকি, তুই আইসিস? আজ কিন্তু আমাদের সবাইকে অনেক গান শোনাতে হবে। ছেলেটা বলল, আচ্ছা, আমার জান পাখি বলেছে। এছাড়া কমিশনার স্যারের রিকোয়েস্টে পারফর্ম করতে এসেছি। কেক কাটা শেষে ছেলেটা গান গাচ্ছে, সবাই বসে আছে। আমার কাছে ইতিমতো টর্চার মনে হচ্ছে। বাংলা গানগুলোকে ইতিমতো ধর্ষণ করে দিয়েছে। আর পারলাম না শুনতে, তাই যখনই উঠে এসে পড়বো এমন সময় নিধি রকির হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে বলল, এখন আপনাদের সামনে গান পরিবেশন করবে রাজ। তাকে গান পরিবেশন করার জন্য অনুরোধ জ্ঞাপন করা হলো। নিধির এমন কথা শুনে চমকে গেলাম। কি করব বুঝতে পারছি না। নিধির দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে খুব খুশি। সে এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। তিশা বলল, এই নিধি, তুই এটা কি করলি? রাজ কি কোনোদিন গান গিয়েছে? অযথা মানুষটাকে লজ্জা দেওয়ার কি আছে? তুই না করে দে। নিধি বলল, আমি জানি সে পারে না। ওর কত বড় সাহস আমার সাথে ফাজলামি করা। আজ সবার সামনে লজ্জিত হবে। তুই কোনো কথা বলিস না, শুধু দেখে যা। হিরো আলমের কণ্ঠে গান। আমি গিটারটা রকির হাত থেকে নিয়ে বাজাবো, ঠিক মতো বাজাতে পারছি না। তখন একটা ছেলে বলল, ব্রো, আপনি স্টেজ থেকে নামেন, গিটার ধরতে পারেন না, আবার গান গাইতে গিয়েছেন। ছেলেটার কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। নিজের কাছে লজ্জা লাগছে, হাসির রোল পড়ে যাচ্ছে। নিধি আরো বেশি হাসছে।
তিশা দৌড়ে আমার কাছে এসে বলল, রাজ চলো এখান থেকে। আমি মৃদু হেসে গিটারটা ঠিকভাবে ধরে রবীন্দ্রনাথের সেই ফাগুনের গানটার সুর ধরতেই সবাই নিস্তব্ধ হয়ে গেল। আমি গাইতে লাগলাম প্রিয় গানটি। গান শেষ হতেই সবাই করতালিতে মুখরিত হয়ে গেল পরিবেশ। তিশা দৌড়ে এসে জড়াই ধরে বলল, আনবিলিভেবল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত সুন্দর গান করো, ধারণার বাইরে। সত্যি তোমার গানটা আমার বার্থডে পার্টির সেরা গিফট ছিল। আমার আর তিশার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম তিশা জড়িয়ে ধরাতে অনেকে অবাক হয়ে গিয়েছে। নিধির দিকে তাকিয়ে দেখি তার মুখটা মেঘলা আকাশের মতো কালো মেঘ ছেয়ে গিয়েছে। যে কোনো সময় বজ্রপাত হতে পারে। তিশাকে ছাড়িয়ে দিয়ে যখন বের হব তখন কয়েকটা মেয়ে এসে আমার চারিদিকে দাঁড়ালো। দেখে মনে হলো সবাই উচ্চ বংশের। একটা মেয়ে বলল, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। যতটা সুন্দর গিটার বাজিয়েছেন ঠিক ততটা সুন্দর করে গান গিয়েছেন। প্লিজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফোন নাম্বার পেতে পারি? আমি পিছনে তাকিয়ে দেখি নিধি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি মুচকে হাসি দিয়ে বললাম, সরি আপু, আমি ফেসবুক ইউজ করি না, আর অফিসের ফোন সব কাজে ইউজ করে। কথাটা বলে বের হয়ে গেলাম। মেয়েটা আমার কথা শুনে করুণ দৃষ্টিতে তাকালো। বাইরে গাড়িতে বসে আছি। খানিকক্ষণ পর নিধি এসে গাড়িতে বসেই বলল, এত দাম দেখালি কেন আমার বান্ধবীদের সাথে? তোর মতো গায়ক বাজারের অলিগলিতে পড়ে থাকে, ছোট লোক একটা। জানিস তারা কত বড় লোক? আমি বললাম, ম্যাম, বড় লোকদের সাথে কথা না বলাই ভালো। আমরা তো মধ্যবিত্ত, আমাদের কাছে সম্মানটাই সব। তাছাড়া আপনার বড়লোক বান্ধবীদের সাথে সখ্যতা করার কোনো ইচ্ছাই আমার নেই। সেজন্য ছোট্ট একটা মিথ্যা বলেছি। এছাড়া ফেসবুক ব্যবহার করা আমার পছন্দ নয়। আরেকটা কথা ম্যাম, আল্লাহ যাকে সম্মানিত করে তাকে পৃথিবীর কেউ লজ্জা দিতে পারে না। নিধি বলল, ও আচ্ছা তাই নাকি? তোর আবার কিসের সম্মান? যে একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে সব দেখে নেয়। যার কাছে একটা মেয়ের সম্মান নিরাপদ নয়, তার আবার কিসের সম্মান? ছোট লোক, গাড়ি চালা, লেট হলে খবর আছে। নিধিকে বাসায় নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এমন সময় ফোনটা বেজে উঠলো। প্রথমবার ধরলাম না, পরে আবার রিং হতেই ফোনটা ধরলাম। ফোন ধরতেই ওপাশ থেকে বলে উঠলো, কেমন আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আপনার খুব কাছের কেউ, যতটা কাছে পৃথিবী আর চাঁদের অবস্থান। এখন আপনার আকাশের চাঁদটা খুঁজে নেন। আমি বললাম, আপনি কে বলবেন, নয়তো ফোনটা রেখে দিব। এই যে ওয়েট, প্লিজ ফোনটা রাখবেন না। আমি তিশা, নিধির ফ্রেন্ড। বাব্বা, এত রাগ, আরও পরিচয় দিতে হবে? আমি বললাম, ও আচ্ছা আপু আপনি, তা এত রাতে কি মনে করে? তিশা বলল, এই আপনি আমাকে আপু ডাকলেন কেন? আপনি সত্যি অনেক পোষা। আমি আপনার কত ছোট জানেন? শোনেন, আমাকে তিশা নামে ডাকবেন কেমন? আমি বললাম, আচ্ছা আপু, আপনি কমিশনার স্যারের মেয়ে, আপনাকে নাম ধরে ডাকলে কেমন দেখা যায়? তিশা বলল, আবারও আপু? আর হ্যাঁ, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ আর আপনিও মানুষ। আমি তো আর কমিশনার না, আমার বাবা কমিশনার। আমি আমার বাবার পরিচয়ে নয়, নিজের পরিচয়ে বড় হতে চাই। আমি বললাম, আচ্ছা এখন রাখি, ঘুমান আপনি। আর হ্যাঁ, আপনাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে। তিশা বলল, সত্যি কি সুন্দর লাগে? তবুও তো কারণ নজরে পড়তে পারলাম না। আচ্ছা বাদ দেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার জন্মদিনের সেরা গিফট ছিল আপনার গানটা। আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার গানের প্রতিটা চরণ আমার মর্মে আঘাত করেছে। আমি বললাম, আচ্ছা এত প্রশংসার যোগ্য আমি না, এবার ঘুমান আর আমাকেও ঘুমাতে দেন, কাল সকালে ডিউটি আছে। তিশা বলল, ঠিক আছে ঘুমান। আচ্ছা আপনি এমন কেন, কিছু বোঝেন না? আমি কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইদিকে নিধির ঘুম আসছে না। যাকে অপমান করার জন্য সবার সামনে গান বলতে দিল, ভাবছে যাকে জীবনে গিটার ধরতেই দেখেনি সে কি করে এত সুন্দর গান করবে। অথচ তাকে লজ্জা দিতে গিয়ে সে নিজেই লজ্জায় পড়ে যায়। রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তার। যে করেই হোক ছোট লোকটাকে শাস্তি দিতেই হবে। এইসব ভাবতে ভাবতে নিধি ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিধি দেখতে পেল সুদর্শন একটা যুবক হাতে গিটার নিয়ে গান গাইছে। তার মনে হচ্ছে ছেলেটাকে সে আগেও কোথাও দেখেছে, ঠিক মনে করতে পারছে না। বাট গানের কথাগুলো তার হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গানের কথাগুলো সে আগেও শুনেছে, ঠিক মনে পড়ছে না। হঠাৎ মনে হলো এই গানটা সে আগেও পড়েছে। ফেসবুকে মেঘরোদ্দুর আইডিতে গানটা পোস্ট করা হয়েছে। তার মানে তার কল্পনার রাজপুত্র তার সামনেই দাঁড়িয়ে। নিধি একটু সামনে এগিয়ে বলল, কে তুমি? একটু পিছনে ফিরে তাকাও, তোমাকে এক পলক দুই নয়নে দেখি।
ছেলেটা বলল, কিছু কিছু মানুষ দৃষ্টির আড়ালে থাকাই শ্রেয়। তাদের কাছে গেলে আকাশের শুভ্র মেঘগুলো যে আপনার জীবনে কালো মেঘের রূপ ধারণ করবে, একসময় সেটা কষ্টের জল হয়ে আপনার দু চোখ বেয়ে মাটিতে গড়িয়ে পড়বে। নিধি বলল, আমি সেই বৃষ্টিতে স্নান করতে চাই। আমাকে কি তোমার ভালোবাসার বৃষ্টিতে স্নান করানো যাবে না? ছেলেটা বলল, পৃথিবীতে সব জিনিস ছোঁয়া যায় না, কিছু জিনিস ছুলে তা দুঃখে পরিণত হয়, তেমনি সকল ভালোবাসা পূর্ণতা পায় না। নিধি বলল, কেন পূর্ণতা পাবে না? আমি যে না দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছি, যার ছবি নিজের হৃদয়ের ছোট্ট ঘরটাতে এঁকেছি। প্লিজ একটাবার তোমাকে দেখা দিয়ে ধন্য করো আমায়। ছেলেটা বলল, না দেখাই ভালো, পৃথিবীতে সবকিছু দেখতে হয় না, ছুতে হয় না এক জীবনে সবকিছু, আপনি বরং আমাকে ভুলে যান। দিদি বলল, না, আমি সত্যি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। বলো তুমি কে, কেন নিজেকে আড়াল করে রেখেছো? ছেলেটা বলল, সব থেকেও যার কিছুই নাই, একটা কথাই শূন্য সে, শূন্যের কোঠায় শুধু যাবতীয় দীর্ঘশ্বাস। তোমরা সেই শূন্য দেখেই নাম দাও শূন্যতা, আমি বলি নিঃস্ব, আমি বলি একা। সেই শূন্যতার নাম আমি দিই আমি, যে শূন্য আর পূর্ণতা পেতে চায় না। ছেলেটার কাব্যিক কথা শুনে নিধির চোখ ছলছল করে উঠল। কান্না বিরোধিত কণ্ঠে নিধি বলল, জানো, ছাই রঙের হাসিতে আমার আকাশি রঙের দুঃখ লুকায়। ওই আকাশটাই যেন একা আমার দুঃখগুলো আড়াল করে রেখেছে রাত ভরে। তাই দুঃখের নামে জুড়ে দিয়ে আকাশি রং, সুখে আমার হাসির ভেতর তোমার প্রিয় রঙকে রাখি। আমি সুখ বলতে এখন তোমায় বুঝি, ভালোবাসার নামকরণে থাকবে আমার তুমি। হঠাৎ টেবিলের উপর থেকে কিছু একটা পড়ার শব্দে নিধির ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই দেখে একটা বিড়াল দৌড়ে যাচ্ছে, ফ্লোরে চায়ের কাপটা পড়ে আছে। এখনো সে গিটার বাজানো বালকটাকে খুঁজছে। তার মনেই হচ্ছে না সে স্বপ্ন দেখছে, মনে হচ্ছে ছেলেটা এখনো তার সামনে বসে আছে। রুমের চারিদিকে সে ছেলেটাকে হন্যে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। নিধি দরজা খুলে রাজকে দেখতে পেল। নিধি বলল, এই ছোট লোক, সাত সকালে আমাকে কেন ডাকতে আসছিস? আমি নিধির দিকে তাকাতেই চমকে গেলাম। ম্যাম উন্না পড়েনি, তাই আমি ঘরে বাইরের দিকে তাকালাম। নিধি বলল, এই কিসের জন্য আসছিস, আর ওভাবে পিছনে আমার দিকে বাইরে তাকিয়ে কি দেখছিস অসভ্য? আমি বললাম, ম্যাম আপনার উন্না ঠিক করেন। আর সরি, জানতাম না আপনার উন্না ঠিক নাই, জানলে কলিং বেল নক করতাম না। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। তার উন্না বিছানায়, নিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে কান ধরে ফেললাম। নিধি দৌড়ে গিয়ে উন্নাটা পরে নিল। উন্নাটা পরেই বলল, এই অসভ্য, তুই জানতিস সকালে মেয়েদের উন্না ঠিক থাকে না, সেই সুযোগ নিতেই তুই দরজায় নক করেছিস। আর তোর চোখ এত খারাপ কেন? আমি তো বুঝতে পারলাম না আমার বুকে ওন্না নেই। তুই কেমনে খেয়াল করলি? তুই ওই দিকে তাকাইছিস। বাবা, ও বাবা, কোথায় তুমি? কথাটা অর্ধেক বলার আগেই দিদি ম্যামের মুখটা হাত দিয়ে চেপে ধরে বললাম, ম্যাম প্লিজ স্যারকে ডাকবেন না, স্যার নিজেই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। স্যার এইসব শুনলে কষ্ট পাবেন, প্লিজ স্যারকে ডাকবেন না, আপনার সম্মানহানি হবে। স্যারকে না ডেকে যে শাস্তি দিবেন সে শাস্তি মাথা পেতে নিব। কথাগুলো বলে নিধির মুখ থেকে হাত ছড়িয়ে নিতেই নিধি আমার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তোর কি করে সাহস হয় আমাকে টাচ করার? তুই সত্যি একটা কালপিট। আমার সামনে 50 বার কান ধরে উঠবি আর বসবি, এটা তোর শাস্তি। আমি বললাম, ম্যাম এটা না করলে হয় না? নিধি বলল, হবে না কেন হবে, তোর কিছুই করতে হবে না, বাবাকে ডাক দিচ্ছি, ওয়েট। বাবা, ও বাবা। আমি বললাম, ম্যাম আমি কান ধরে উঠবস করছি, তবুও স্যারকে ডাক দিবেন না? নিধি বলল, এই তো গুড বয়, এখন বস আর বলবি, কোনোদিন এভাবে আমার রুমে আসবি? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।